বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মহান ন্যায় দিবসকে উপলক্ষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি জনাব এম নাজিমুদ্দিন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকারের রাজপথের সিপাহ সেনার জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপির প্রাক্তন সফল সভাপতি, জননন্দিত জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা, উত্তর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব গোলাম আকবর খন্দকার সহ সম্মানিত অতিথিবৃন্দ, এই তোমরা কিসের করতেছো? আমি বক্তব্য দিচ্ছি, কিসের করতেছি? একদম কোনো স্লোগান আমি দেখতে চাই না। এখন চুপ থাকতে হবে সবাইকে। কিসের চিৎকার করতেছ? এই চুপ থাকো, চুপ চুপ, একদম চুপ, চুপ থাকো, চুপ, এই চুপ থাক। এই চুপ থাকো, চুপ থাকো বলতে, চুপ। স্লোগান অনেক দিতে পারবা, এখানে আমরা বক্তব্য রাখতে আসছি, বক্তব্য শেষ হওয়ার পরে স্লোগান দেবে, বক্তব্যের মাঝে কোনো স্লোগান দেবে না। আমি বেশি বক্তব্য রাখবো না, আমি শুধু এইটুকুই বলতে এসেছে, শ্রমিকরা হচ্ছে আমাদের মূল প্রাণ শক্তি। শ্রমিকরা বেঁচে থাকলে এই বাংলাদেশ বাঁচবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খাল খনন কর্মসূচি করেছিলেন একজন শ্রমিকের বেশে। আমরা দেখেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শ্রমিকদের জন্য অনেক অবদান রেখে গেছেন। বর্তমানে জনাব তারেক রহমান শ্রমিক বান্ধব একটি দেশ করার জন্য 31 দফা বাস্তবায়নের শপথ নিয়েছেন। আমি আজকে বলতে চাই, আমাদের শ্রমিকরা অবহেলিত, তারা আজকে দিন রাত পরিশ্রম করছে। সেদিন 1986 সালে শিকাগো শহরে শ্রমিকরা আত্মাহুতি দিয়েছিল 8 ঘন্টা শ্রমের দাবিতে। কিন্তু আজকে আমার শ্রমিক ভাইরা সকাল থেকে রাত অবধি তারা পরিশ্রম করছে, তারা অসহায় অবস্থায় দিন রাত করছে। আজকে তাই আপনাদেরকে আমি ঘোষণা দিতে চাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নয়, একজন সেবক হিসাবে চট্টগ্রামের 41টা ওয়ার্ডে 20,000 শ্রমিকের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে টিসিবি কার্ডের আমি ঘোষণা দিচ্ছি আজকে। এখন এই টিসিবি কার্ডে কি কি সুবিধা পাবেন? দ্রব্যমূল্যের সুবিধা ছাড়াও আপনারা বয়স্ক ভাতা পাবেন ইনশাআল্লাহ। আপনারা যদি কোনো কারণে মৃত্যুবরণ করেন, আপনাদের স্ত্রী বিধবা ভাতা পাবে। এর বাইরেও আরেকটি কার্ড আমি আপনাদের জন্য উপহার দিতে চাই, সেটা হচ্ছে নাগরিক কার্ড। এই নাগরিক কার্ডের সুবিধা হচ্ছে, যদি কারো হাত অথবা পা চলে যায় দুর্ঘটনার কারণে, তাদেরকে ওই নাগরিক কার্ডের আওতায় আনা হবে, তারা ওই কার্ডের আওতায় ভাতা পাবে। তাই আজকে আমি শ্রমিকদের বলতে চাই,
ইনশাআল্লাহ আমরা আপনাদের পক্ষে আছি। 18 বছর আপনারা মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে এই রাজপথে ছিলেন। এখনো আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ভোটের অধিকার পাইনি। আমরা আমাদের খাবারের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার পাইনি। কাজে আজকের আমাদের স্লোগান হবে, মে দিবস দিচ্ছে ডাক, ভোটাধিকার ফিরে পাক। ভোটের অধিকার আমাদের ফিরে পেতে হবে, কারণ ভোটের অধিকার না থাকলে, গণতান্ত্রিক সরকার না আসলে দেশি বিদেশি কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে না। আর দেশি বিদেশি ইনভেস্টমেন্ট না হলে ওই বেকারের পর বেকারের সংখ্যা বাড়তে থাকবে। তাই আপনারা অবশ্যই একটি নতুন সরকার, যে সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকার রক্ষা করতে পারবে, শ্রমিকের অধিকার রক্ষা করতে পারবে, এবং যে দলটি বারবার সেই ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, ইনশাআল্লাহ বর্তমানে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, শ্রমিক বান্ধব একটি বাংলাদেশ আমরা তৈরি করে দেব। ধন্যবাদ সবাইকে। আজম এবং রফিকটা দিয়ে দিতে একটা বিশাল মিছিল আছে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যে বক্তব্য রাখবেন আজকে সবার মাননীয় প্রধান বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা, উত্তর জেলা বিএনপি আমাদের খুকুমানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি, অত্যন্ত প্রবীণ শ্রমিক নেতা জনাব এম নাজিমুদ্দিন, মঞ্চে উপস্থিত আজকের এই শ্রমিক সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উপস্থিত চট্টগ্রামের নগর বিধান আমাদের সবার অত্যন্ত প্রিয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেন, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। উপস্থিত আমার সংগ্রামী ভাইরা, আজ মহান শ্রমিক দিবস, মে দিবস। 1962 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের মাধ্যমে সারা পৃথিবীতে আজকের পয়লা দিনকে আন্তর্জাতিক শ্রম দিবস হিসাবে দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ শ্রম দিবস পালন করে। উপস্থিত আমরা সংগ্রামী ভাইরা, আজকে এই দিনে বৈষম্যমুক্ত একটি শ্রমিক সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকল সারা পৃথিবীর মানুষ এই দিনে সভা সমাবেশ করে সবাইকে তাদের অধিকার সচেতন করিয়ে রাখে। আজকে সারা বাংলাদেশে
এই বৈষম্যমুক্ত শ্রমিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সারা বাংলাদেশে মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে বাংলাদেশের মানুষের সত্যই হচ্ছে বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা। আজকে এই বৈষম্যমুক্ত যদি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হয় তাহলে নির্বাচিত সরকারের মধ্যে তা সম্ভব। তাই বাংলাদেশের মানুষ অবিলম্বে সরকারকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। এই গণতান্ত্রিক সরকারের মাধ্যমে দেশের মানুষ একটি সুখী সমৃদ্ধশালী প্রত্যাশা করে সমাজ ব্যবস্থা। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে এই দেশে বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠা করব। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকের এই সমাবেশ মাননীয় প্রধানমন্ত্রী খসরু ভাই আপনার অফিসে বলতে চাই, কাজীটেরি থেকে লাভ লেন পর্যন্ত সমস্ত জায়গায় লোকের লোকারণ্য হয়ে গেছে। গরমের জন্য মনে কাটতে পারে নাই। আমরা আজকে সমাবেশের পক্ষ থেকে যারা আজকে মিটিংয়ে এসেছেন খসরু ভাইয়ের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আজকের সভার সম্মানিত সভাপতি শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সম্মানিত সভাপতি শ্রমিক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক আজকের সমাবেশ করার জন্য সবচেয়ে বেশি যিনি পরিশ্রম করেছেন আমাদের নেতা জনাব এম নাজমুদ্দিনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব এম নাজমুদ্দিন। বাংলাদেশ জাতীয় শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশ সম্মেলনে উপস্থিত আমাদের প্রধান অতিথি চট্টগ্রামের মাটির মানুষের নেতা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অত্যন্ত আলোচিত সদস্য চট্টগ্রামের অভিসম্পাদিত আজকে প্রধান অতিথি জনাব আমির হোসেন মেহমুদ চৌধুরী, আজকের সভায় উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চেয়ারপারসন সদস্য উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক এমপি সাবেক রাষ্ট্রদূত খন্দকার, আজকের সভায় উপস্থিত আজকের সভার প্রধান বক্তা চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা চট্টগ্রামের সম্মান মুখ্যমন্ত্রী অভিভাবক নগর পিতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন, আজকে সমস্ত চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল হাসান বক্কর, আজকে সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক বিশ্ব শিল্পপতি জনাব শাহরুল্লাহ সহ অনেক ব্যক্তিত্ব আছেন। আমি সবার নাম বলছি না এবং আমার সাথে উপস্থিত আমার ভাই আবুল্লাহ। আমি বক্তব্য শুরুর আগে প্রথমে দুঃখ প্রকাশ করছি আমাদের চৌদ্দ আলোচিত নেতা তিনি যে কোনোভাবে আমাদের শ্রমিক দলের দুর্নীতির পাশে তারায় দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি চেয়ারম্যান শ্রমিক হবেন বক্তব্য রাখতে পারেন নাই। আমাদের একমাত্র মহিলা নেত্রী শাহনাজ চৌধুরী
ক্ষত হন নাই, উনি সবাইকে নিজে অর্গানাইজ করেছেন মিটিং আসার জন্য। অনেক টনের কারণেই আজকে সমাবেশ বিশাল সমাবেশে পরিণত হয়েছে। এবং এই জন্য তারপরে যেতে বলা এবং মাননীয় মেয়র এবং ভাই ইসলামুল্লাহ সাহেব সহ যারা এখানে আমরা কখনোই বাকি ধন্যবাদ দিতে হয়, উনি সংরক্ষণ খবর রেখেছেন। এই জন্য তাকে ধন্যবাদ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের প্রান্তিক নেতা জনাব আমির রাখবেন। একটি কথাই বলবো, সেটা হচ্ছে আমাদের সামনে দুটি বড় বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ হচ্ছে আমরা চাই জনগণের সরকার ভোট খাবে কিনা জানি না, ভোট যদি না দেয় আমাদের জন্য চ্যালেঞ্জ, আর ভোট যদি দেয় ভোট মোকাবেলা করে আমাদের জন্য চ্যালেঞ্জ। সেই কারণে সবাই সজাগ থাকবেন, শ্রমিক সংগ্রামের আন্দোলনে সজাগ থাকবেন। এই বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে সবাই কষ্ট করেছেন, তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য বিশ্বাস করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সাতগাঁও থানা থেকে একটু মিছিল একটা ধন্যবাদ। ঢাকার পরে ঢাকাতে যে মিটিং হচ্ছে আর মিছিলের ভাই ঢাকাতে পরে যে মিটিং হচ্ছে চট্টগ্রামের আমাদের নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতা জনাব আমির চৌধুরীকে বক্তব্য রাখার জন্য আজকে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এই বিশাল জনসভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী শ্রমিক ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনারা জানেন আজকে এই শ্রমিক সমাবেশ হতে যাচ্ছে দেশে একটি সময় আমরা পার করছি। স্বৈরাচারকে বিদায় করেছি, স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাওয়ার জন্য অধীর অপেক্ষা করছে। এই বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা গুম হয়েছেন, যারা খুন হয়েছেন, যারা জেলে চিকিৎসার অভাবে মারা গেছে, যারা পুলিশের হেফাজতে মারা গেছে, 60-70 লক্ষ বিএনপির নেতা কর্মী বিগত 10-15 বছরে কঠিন সময় মিথ্যা মামলার শিকার হয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। আজকে স্বৈরাচারের পতনের পরবর্তী সময়ে আমি তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। তাদের আত্মত্যাগকে জাতির উচ্চ মার্গে তুলে দিতে হবে। বন্ধুগণ,
স্বৈরাচার পলায়নের পরে আমরা সবাই মিলে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য যে 16 বছর যুদ্ধ করেছি, ত্যাগ স্বীকার করেছি, সেটা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ তার অপেক্ষায় আছে। শ্রমিক ভাইয়েরা আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছে। শ্রমিক ভাইদের ন্যায্য পাওনা আজকে একটি বড় দাবি হিসেবে আমাদের সামনে আছে। শ্রমিকদের সার্বিক সুবিধা, তাদের পরিবারের প্রতি সুবিধা বাংলাদেশের এই সময় এসে একটি গণতান্ত্রিক প্রেক্ষাপটের দিকে যখন আমরা যাচ্ছি, এই দাবিগুলো আজকে আমাদের সামনে চলে আসছে। বাংলাদেশকে যদি একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র, একটি ভালো অর্থনীতি, একটি উন্নয়নের দিকে যদি আমরা যেতে চাই, তাহলে শ্রমিকদের অবদান ছাড়া বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি উন্নয়ন করা সম্ভব হবে না। এই জন্য বিএনপির 31 দফা কর্মসূচির মধ্যে শ্রমিকদের দাবি দেওয়া, তাদের জীবনযাত্রার মান, তাদের পরিবারের জীবনযাত্রার মান, তাদের শিক্ষা সবকিছু নিয়ে আমরা বিএনপির 31 দফার সংস্কার প্রস্তাবের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। সাথে সাথে আজকে যে শ্রমিক সমস্যাগুলো বিভিন্ন জায়গায় সৃষ্টি হচ্ছে, যেহেতু নির্বাচিত সরকার নাই, সেখানেও আমাদেরকে সহযোগিতা দিতে হচ্ছে। আমরা একদিকে আমাদের মিল কারখানা চালু রাখতে হবে, অন্যদিকে শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে হবে। একে অপরের বিপরীতমুখী কিছু নয়, দুটো একসাথে চলতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা পেতে হবে, মিল কারখানাগুলো সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে চলতে হবে, যাতে করে দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগে কোন রকমের বাধা সৃষ্টি না হয়, যাতে বিনিয়োগকারীরা পিছিয়ে না যায় একটি সুষ্ঠু পরিবেশের অভাবে। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ, তারেক রহমান সাহেব প্রতিজ্ঞাবদ্ধ, বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ, শহীদ জিয়াদিভাবে শ্রমিকদের নিয়ে বাংলাদেশের উন্নয়নের কর্মসূচিকে এগিয়ে নিয়ে গিয়েছেন তারেক রহমান সাহেব। একইভাবে শ্রমিকদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যায়। তবে তার জন্য বাংলাদেশে একটি সুস্থ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ 16 বছর যার জন্য যুদ্ধ করেছি, সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রের প্রবর্তন। গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন, গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। নির্বাচন ব্যতীত কোন গণতন্ত্র বাংলাদেশে ফিরে আসার কোন সুযোগ। সুতরাং বাংলাদেশের মানুষের মালিকানা যদি ফিরিয়ে দিতে হয়, তাহলেও নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাবে, সরকারে পাঠাবে, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এইরকম একটি সরকার প্রয়োজন বাংলাদেশ। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। যারা গণতন্ত্রকে, নির্বাচন
নির্বাচনকে আজকে বিভিন্ন কুয়াশা সৃষ্টির মাধ্যমে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাদের প্রতি বাংলাদেশের মানুষের মেসেজ একেবারে পরিষ্কার। গণতন্ত্রের পথে দাঁড়াবেন না, নির্বাচনের পথে দাঁড়াবেন না। এই জায়গায় যদি নির্বাচন গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বী কোন শক্তি আমরা দেখতে পাই, বাংলাদেশের মানুষ তাদেরকে প্রথমে ক্ষমা করবে না, দ্বিতীয়ত তাদের সেই খায়েশ পূরণ করার কোন সুযোগ বাংলাদেশে হবে। আপনারা দেখছেন একটি সুবিধাবাদী গোষ্ঠী নেমেছে। এদের প্রায় বেশিরভাগে আমরা এদের কাউকে রাস্তায় দেখিনি, এদের কোনো অনুদান নাই, কিন্তু এখন ওরা মজা মারছে। কিসের মজা? ক্ষমতার মজা। এই মজা কিসের মজা? এটা কি ছাড়ার মজা? এই মজার পেয়ে এখন নির্বাচনে তারা যেতে চায়, কারণ নির্বাচনে গেলে তো বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার, তাদের ওই মজা তখন আর থাকবে না। তারা কি করছে এখন? নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য এক এক দিন এক এক আবদান নিয়ে সামনে আসে। এটা না হলে নির্বাচন হবে না, সেটা না হলে নির্বাচন হবে না। প্রতিনিয়ত তারা এক একটা কি বলে বয়ান শুরু করছে, বয়ান, নতুন নতুন বয়ান। কারণ তারা তো আনন্দে আছে, তারা আগের দিন আন্দোলনও ছিল না। এখন এই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তারা লাভবান হচ্ছে। কারা কাদের কথা বলছে আমার তো আপনাদের বোঝানোর দরকার আছে, কাদের কথা বলতে বলছেন। সুতরাং এটা বেশি দিন চলতে গেলে আপনাদের বাংলাদেশের জনগণের কাছে যেইভাবে জবাবদিহি হতে হবে, সেটা কারোর জন্য ভালো হবে। সব কিছু যখন ফুরিয়ে যায়, তখন আবার হঠাৎ করে শুনি যে মিয়ানমারে রাখাইন রাজ্যে নাকি আমাদের এই মানবিক করিডোর করতে হবে। মহা মুশকিল তো। মানবিক করিডোর যে কত বড় একটা বিষয়, যারা এই কথা বলছে তারা বুঝে কিছু নাকি বুঝে বলছে? না বুঝে বললে তো ভালো, কিন্তু যদি বুঝে বলেন তার প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। বাংলাদেশে যদি আজকে নির্বাচিত সরকার থাকতো, এই মানবিক করিডোরের আলাপ আলোচনা সংসদে হতো, সংসদে বিতর্ক হতো, সংসদ সিদ্ধান্ত নিত বাংলাদেশের জনগণের চিন্তার পরিপ্রেক্ষিতে। আজকে কার জন্য, কারা কিভাবে এই সিদ্ধান্ত নেওয়ার সাহসিকতা দেখাচ্ছে? এর মধ্যে আমরা দেখলাম এতদিন তারা বলে আসছে জাতিসংঘের অনুরোধে তারা কি করছে। জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি গতকাল বলছে যে এটা দুইটি সার্বভৌম রাষ্ট্রের যদি ঐক্যমত না হয়, এই কাজে জাতিসংঘ যাবে না। কিন্তু মায়ানমার বাংলাদেশের সাথে কোনো ঐক্যমত নাই। আর এর বাইরে যেতে হলে আপনাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এটা পাশ করতে হবে, সেটাও করেন না। আবার জাতিসংঘ বলছে তারা এই ব্যাপারে মিয়ানমার বাংলাদেশের কোনো এগ্রিমেন্ট না থাকাতে তাদের এখানে যাওয়ার সুযোগ নেয়। আবার অনেকে তাদের মধ্যে ভিন্ন কথা বলছে। তাহলে এটা কার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকে বলতে হবে। এটা কার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ জানতে চায়। এই সিদ্ধান্ত কার স্বার্থে বাংলাদেশের মানুষ জানতে চায়। অথবা এটাকে হতে পারে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে অন্য কোনো চিন্তা তাদের মনে আছে যারা এটা করতে যাচ্ছে।
বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে অন্য কোনোভাবে আর কোনো চিন্তার মধ্যে তারা ঢুকছে কিনা এটাও তো বোঝার দরকার আছে। যাই হোক, বাংলাদেশের নির্বাচিত সরকার আসলে জনগণের মতামত নিয়ে এগুলো বিবেচনা করা হবে। তবে বাংলাদেশের মানুষের মতামত নিয়ে, বাংলাদেশের জনগণের নয়, শুধু বাংলাদেশের নিরাপত্তা আমাদেরকে সর্বাগ্রে রাখতে হবে। আমরা এখানে কোনো যুদ্ধকালীন রাষ্ট্রের সম্মুখভাগে থেকে বাংলাদেশের নিরাপত্তাকে আমরা ভয়ঙ্কর একটা ইয়ের দিকে ঠেলে দিতে পারি না, একটা ঝুঁকিতে ঠেলে দিতে পারি না। এখন কথা হচ্ছে সবকিছু শেষ হওয়ার পরে নির্বাচন কবে, রোডম্যাপ কবে, দয়া করে সবার স্বার্থে কথাটা দিয়ে আসে। রোডম্যাপ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সবাই আজকে অপেক্ষা করে তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে। নির্বাচনের পরে সবাই সিদ্ধান্ত নেবে, সেটা বিনিয়োগ হোক, সেটা অন্য কোনো সিদ্ধান্ত হোক। এখানে যে বিদেশিরা আসছিল বিনিয়োগ সমিতিতে, তাদের শেষ প্রশ্ন ছিল নির্বাচন কবে। নির্বাচিত স্থিতিশীল দীর্ঘমেয়াদী সরকার ব্যতীত বিনিয়োগের সিদ্ধান্ত কেউ বাংলাদেশে দেশের ভিতরে নেবে না, দেশের বাইরে থেকেও নেবে। এখন যত বেশি বিলম্বিত হবে বাংলাদেশের প্রতি মানুষের আস্থা আস্তে আস্তে কমতে থাকে, তখন তারা অন্য দেশকে নিয়ে চিন্তা করবে। সময় নাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আমার হিসাবে, আমি ডিসেম্বর বলিনি, আমার হিসাবে অগাস্ট সেপ্টেম্বরে নির্বাচন হয়। কেন জানেন? তারা বলছে সংস্কারের কথা, তো সংস্কারের সকল প্রস্তাব তো জমা আছে তাদের কাছে। তারা বলুন কোথায় ঐক্যমত হয়েছে। এই কাজটা করতে 2 দিনের বেশি লাগে, আমাকে বললো আমি 2 দিনে করে দেব। আরো 1 সপ্তাহ দিলাম, আরো 2 সপ্তাহ দিলাম। আরে দয়া করে দেশকে জানান কোথায় ঐক্যমত হয়েছে। আপনারা তো বলছেন ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে, তা আপনার কাছে তো সব আছে জমা দেওয়া। বলেন কোথায় জাতীয় ঐক্যমত হয়েছে সব দলগুলো দিয়ে আমরা জাতীয় সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে চলে যাই। তাহলে সমস্যা কোথায়? নির্বাচন কমিশন বলছে আমি প্রস্তুত। এর জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবার ঠিক কিছু বক্তব্য তারা করেছে। নির্বাচন কমিশন প্রস্তুত, সংস্কার সব দেওয়া আছে। দেরি কি জন্য? কার স্বার্থে দেরি? কার স্বার্থে দেরি? এটা তো বেশি দিন চলতে পারে না। ডিসেম্বরের আগে নির্বাচনের দিনক্ষণ দিয়ে রোডম্যাপ দেন। বাংলাদেশের মানুষ তৈরি হতে হবে, বাংলাদেশে আগামী দিনে যারা বিনিয়োগ করতে আসবে তাদেরকে তৈরি হতে হবে, বাংলাদেশের সাথে যারা আগামী দিনে কাজ করতে চায় তাদেরকে তৈরি করতে হবে। সবাই অপেক্ষায় আছে, আর অপেক্ষার সময় নাই। মানুষের যারা গত 25 বছর ভোট দিতে পারে নাই, এই নতুন প্রজন্ম যাদের বয়স 35, তারা এখনো ভোট দিতে পারে নাই। ভোট দেওয়ার অপেক্ষায় আছে। আপনার কি ভোট দেওয়ার অপেক্ষায় আছে? জোরে বলতে হবে, ভোট দেওয়ার অপেক্ষায় আছে। তাহলে ভোট চায় না কেন? আমরা মাঝে মাঝে শুনি বাংলাদেশের মানুষ নাকি ভোট চায়। ভোট চায় না কেন? হ্যাঁ, ভোট যারা চায় না, যারা ক্ষমতা এরকম, যারা ক্ষমতার মজা মারছেন তারা ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার করবে। সুতরাং ভোটের বিপক্ষে, গণতন্ত্রের বিপক্ষে অবস্থান না অতি সত্য নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করে মানুষ ভোট দিয়ে তার মালিকানা ফিরে পেতে চায়। তাদেরকে দায়বদ্ধ সরকার চায়, সকাল বিকাল দুপুর যাত্রাতে যেতে পারবে। এখন উপরে সরকার, নিচে জনগণ, মাঝখানে ব্রিজটা আর নাই। মাঝখানে ব্রিজ আছে?
যে আর যা ইচ্ছা, পুলিশেও যা ইচ্ছা, চাঁদাবাজ মাস্টারদের যা ইচ্ছা, দখলবাদদের যা ইচ্ছা, কারণ মাঝখানে ব্রিজ তো নাই। এই ব্রিজ হচ্ছে নির্বাচন, এই ব্রিজ হচ্ছে ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্য, এই ব্রিজ হচ্ছে সকল স্তরের নির্বাচিত সদস্য। দয়া করে বুঝুন, তাড়াতাড়ি নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দেশটাকে বাঁচান। ধন্যবাদ।